সবাই মিলে করব কাজ, মোদের নেতা ইন্টার পাস, চান্দা তুলবো 12 মাস। এটা চরম বেয়াদবের মতো কথা বলেছে উনি। আচ্ছা জাহিদ বলেন, রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত, তার রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। কবিতাটা সরোয়ারের কুখ্যাত সরোয়ারের কথা শুনে এখন ছন্দটা বদলাতে হবে, কবিতা চেঞ্জ করতে হবে। দেখেন, এটা শুধু ওরা দেন চান্দাবাজ, এটা প্রমাণিত। আপনার প্রশ্নটা বলেন, আমার প্রশ্নটা হচ্ছে জামান ভাই কাছে, যেন আমাদের সিলেটের যে 4 আসন আরিফ, সিলেটের বর্তমানে এমপি পদপ্রার্থী, 2003-এর শেষের দিকে তৎকালীন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আমাদের 4 আসনের এমপি ছিলেন দিলদার হোসেন সেলিম। ওনার মাধ্যমে বিআরটিসি বাস আমাদের সিলেট টু জাফলং দেওয়ার জন্য 4টা বাস আসছে, তখন বিএনপি ক্ষমতায়। তখন এই আমাদের আরিফ, বর্তমানে উনি যে সিলেট গেছেন এমপি পদপ্রার্থী, উনি বাস সমিতির কাছ থেকে চান্দা নিয়ে টাকা খেয়ে ওই বাসগুলা চিন্তাই করে ফেলছে রাতে 3টার সময়, পুলিশ দিয়ে চিন্তাই করে ফেলছে রাতে 3টার সময়। এটা যদি বলেন যে এটা গুজব, এটা সম্পূর্ণ তখন তৎকালীন পেপারে আসছে, সবগুলোই আসছে। এখন এই যে এখন সে গেছে বলতেছে আমাদের এলাকায় উন্নয়ন করবে। ভাই ঠিক আছে ভাই, উন্নয়ন করবেন। 2003-এ কি এটা উন্নয়ন ছিল না? বিআরটিসি বাস এলাকার মানুষ কি একটু ভালোভাবে যাতায়াত করতে পারতো না? তখন উন্নয়ন ওনার করেছিল। আর এখন গেছে উনি উন্নয়ন করার জন্য, এই 3 থানার মধ্যে উন্নয়ন করার জন্য। শুনেন ভাই, এগুলা ওই যে চান্দাবাজ, ওই চান্দাবাজ তৎকালীন থেকে ওরা চান্দাবাজ করতেছে। এত বড় নেতা হবে চান্দাবাজ। জাহিদ ওনার প্রশ্ন কি ভাই? প্রশ্ন নিয়ে এমপি কে নিয়ে প্রশ্ন করেছে, এটা জামান ভাই উত্তরটা দিবেন। আপনি এই ধরনের লোকগুলাকে যদি অ্যালাউ করেন তাহলে তো প্রশ্ন করতে হলো না, উনি নিজে আলোচনা করলেন। এবং আই এম সরি টু সে, তার যে কথাবার্তা, যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা চরম বেয়াদবের মতো কথা বলেছে উনি। আচ্ছা জাহিদ বলেন, রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত, তার রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। জি মনির ভাই, আসসালামু তার আলাইকুম। সমালোচনা থাকতে পারে কারো, আপনি এইভাবে কাউকে সম্বোধন করতে পারেন না এবং বেয়াদবের মতো কথা বলতে পারেন না। জি আমি জামান ভাইকে একটু বলতে চাচ্ছিলাম যে, জামান ভাই, এই যে আপনারা বলতেছেন যে জামাত না, মানে বিএনপি না আসলে দেশে এটা হবে সেটা হবে, তো আমার এই যে নাসিরউদ্দিন ভাই তো বললো যে আপনাদের দল থেকে যখন বলে যে 7,000 কর্মী আমরা বহিষ্কার করলাম, ওইটা কিসের জন্য? মানে তারা অনেক ভদ্র পবিত্র ছিল, সেই কারণে কি তাদেরকে করছে? এখন জনগণ বললে, এই কথা বললে এখন জনগণ খারাপ হয়ে যাবে। তারপরে আরেকটা হলো, এই যে যখন আপনারা যে বলেন এখন গুপ্ত, আপনারা এই 24 সালে কি করছেন বলেন তো? আপনারা মিডিয়াতে এসে বললেন যে আমরা এই ছাত্রদের সাথে নাই, আবার বলতেছেন যে যখন স্বাধীন হলো তখন আবার বললেন যে আমরা আপনাদের সাথে আছি, আমরা 15 বছর 16 বছর যুদ্ধ করছি। তা আপনারা কি যুদ্ধটা করছেন বাংলাদেশের মানুষ তো দেখছে, তাই না? তারপর জি ধন্যবাদ। প্রশ্ন না থাকলে একটু সংক্ষিপ্ত করতে হবে। আবু জাফর বিষয়ের উপর। আসসালামু আলাইকুম মনির ভাই, শোনা যাচ্ছে আমাকে? জি শুনতে পাচ্ছি ভাই, বলেন। হ্যাঁ, অতিথি যারা আছে সকলকে ধন্যবাদ। আমি বলতে চাই জামান ভাইকেই যে তারেক রহমান যখন লন্ডনে ছিল খুব ভালোই লাগতো তার কথাবার্তা গুলো, স্ক্রিপ্ট গুলো কেউ হয়তো লিখে দিতেন কিনা জানি না। দেশে আসার পর দেখলাম মানে তার স্ক্রিপ্ট মানে অন্যরকম। যাই হোক, সেটা হচ্ছে সবাই ঘুরে ফিরে 15-20 দিন আগে যে কথাটা বললেন, আমার প্রশ্ন এটাই আমার প্রশ্ন। কাকে করবে সেটা দর্শকদের উপর ডিপেন্ড করবে। আপনি ইন্টারফেয়ার করলে তো হলো না, তাহলে আপনাকে প্রশ্ন করুন, আপনি মোশাররফ সাহেবকে প্রশ্ন করেন, বলেন। হ্যাঁ, দেশে আসার 15-20 দিন আগে উনি যে স্ট্যাটাসটা দিলেন যে মায়ের কাছে থাকতে আমার ইচ্ছা হয় বা অন্য সবার মতো আমি আমার ইচ্ছায় আসতে পারি, আমার এটা প্রশ্ন, এটাই না এটা প্রশ্ন আমি নেবো না। এই প্রশ্ন আপনার, এটা নিয়ে অনেক প্রশ্ন, আপনিও অনেক প্রশ্ন করেছেন। একই প্রশ্ন করলে তো বিষয়টা দেখেন, কোন বিষয়ের উপর কথা বলতে। তারেক রহমান দেশে আসার আগে 6 মাস আগে স্ট্যাটাস দিয়েছেন, সেটার জবাব এখন কেন দিবেন? 6 মাস আগেরটা অলরেডি আলোচনা হয়েছে। মনির ভাই, এটার ভিতরেই আমার প্রশ্নটা আছে, আপনি একটু বলতে দেন না। চলে আসেন, ডাইরেক্ট প্রশ্নে চলে আসেন। আমাদের বিষয় দেখেন, উনি ওই স্ট্যাটাসটা দিলেন তো এটা তো মানুষের জানার অধিকার আছে। আমরা যে তার ভোট দেবো, আমরা যে
আমরা রাষ্ট্রের দায়িত্ব যে তার হাতে দেব, উনি সে সময় কার ইচ্ছায় দেশে আসতে পারেননি, আর 15 দিন পর কার ইচ্ছায় আসলেন, তাহলে আমরা যে ভোট দিয়ে তার রাষ্ট্রের ক্ষমতায় বসাবো, তাহলে উনি তাদের ইচ্ছারই তো প্রতিফলন ঘটাবে। আমার প্রশ্ন এটাই আমি জানতে চাই তারেক রহমান। ধন্যবাদ ধন্যবাদ আব্দুল সালাম বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মনি ভাই, আমার প্রশ্ন মনিরুজ্জামান ভাইয়ের কাছে, যে উনি বললেন যে 12 তারিখে জনগণের ভোট দিবে। তো 12 তারিখে জনগণ যে ভোট দিবে, এই ভোটের রায় কি আপনার দলের পক্ষ থেকে আপনারা কি মেনে নেবেন? এই কথাটার উত্তর আমি জানতে চাই। আর 2 নম্বর প্রশ্ন হইলো যে গুপ্ত সুপ্ত আপনারা বলতেছেন, কিন্তু এখন আপনাদের দলের থেকে হাজার হাজার নেতা কর্মী গুপ্ত সুপ্তর মধ্যে যোগ দিতেছে। এটা কেন করতেছে? গুপ্ত সুপ্ত জানার পরে অনেক কেন করতেছে? এটা প্রশ্ন জবাব আপনার কাছে চাই। আর 3 নম্বর, করিম এমডি করিম বলেন। আনমিউট করেন ভাই, আনমিউট করেন। শুনতে পাচ্ছি না, মিউট আছেন, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নুরুজ্জামান ভাইয়ের কাছে প্রশ্ন হলো, যখন জুলাই আন্দোলন হয়েছিল উনি কোথায় ছিল? আর এখন যে ছেলেগুলা রাস্তায় নেমে হাদির বিচারের জন্য আন্দোলন করতেছে, এই সিউরিটিটা অনেকে দিতে পারবে? ওনারা যখন নির্বাচন ক্ষমতায় আসবে, ওনারা তো ধরেন আসছে, ওনারা কি ওটার বিচার করতে পারবে? এটা সিউরিটি ওনারা দিতে পারবে যে এখন আমরা আন্দোলন করব না? আমার অন্য বিষয় না, আমার ওনার কাছে এই সিউরিটিটা চাই যে উনি কি এই সিউরিটিটা দিতে পারবে কিনা, যে আমরা ক্ষমতা আসার পরে 1 মাসের ভিতরে আমরা এটার বিচার করে শেষ করে দেব, কিবা এটার বিচার আমরা 2 মাসের ভিতরে করব। এটা যারা বিএনপির নীতি নির্ধারক তারাই দিবেন। এটা তো নুরুজ্জামান সাহেব বললেই হবে না। উনি এখন বলে দিল যে বিচার করে ফেলবো, বিএনপি আসলে বিচার করলো না, তো ওইটা তো, বা বিএনপি আসলে করলো, সেটা তো নীতি নির্ধারকই বলবে। মিজান, বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে বলেন। মনির ভাই ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে নুরুজ্জামান সাহেবের কাছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটা প্রতিবেদন তো প্রকাশ করছে, মানে গত 17 মাসে 600টি রাজনৈতিক সহিংসতা ঘটছে। তার মধ্যে বিএনপি সম্পৃক্ত ছিল 91.7%, আওয়ামী লীগ ছিল 20.7%, জামাত ছিল 7.7% এবং এনসিপি 1.2%। এবং আপনি যদি বিএনপির হাতে ক্ষমতা দেন, এরা ক্ষমতায় না আসার আগেই যদি 91.7% যদি সহিংসতার হার হয় এবং নিজ দলের মধ্যে 200 কর্মী খুন হয়, তাহলে ওনাদের হাতে যদি ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতে পারে? আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ। জি, জামিল সাহেব বলেন। যে মনির ভাই, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম। আমার প্রশ্নটা হলো নুরুজ্জামান ভাইয়ের কাছে, তবে প্রথম শিরোনাম হলো, প্রথম যে কথাটা বলতে চাই আমি, সেই কথাটা হলো আমাদের বাংলাদেশের 300টা আসন নির্বাচন হইতেছে, তার মধ্যে আমাদের লক্ষ্মীপুর একটা। যেভাবে সেনাবাহিনী লক্ষ্মীপুর এই 3 আসন থেকে এ পর্যন্ত 7 জায়গার থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করছে, আমি আশা করব আপনার এই চ্যানেলের মাধ্যমে হয়তোবা নির্বাচন কমিশনার শুনবে অথবা প্রশাসন শুনবে, যে এইভাবে সারা বাংলাদেশ থেকে যেন অস্ত্রগুলাকে উদ্ধার করা হয়। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের লক্ষ্মীপুর থেকে যে অস্ত্র উদ্ধার হইতেছে, এই অস্ত্রের বাহাদুরিতে বিএমপি মনে করছে তারা ক্ষমতায় যাবে, এই অস্ত্রের বাহাদুরিতে। এখন যখন অস্ত্রগুলা এই উদ্ধার করা আরম্ভ হয়েছে, এখন তারা বুঝছে যে আসলে তো জনগণ আমাদের সাথে নাই। এতদিন তারা মনে করছে যে অস্ত্র জোরে কেন্দ্র দখল করে তারা জয়যুক্ত হয়ে যাবে, কিন্তু আসলে বাস্তবতা সম্ভব হবে না, আর জনগণ করতেও দিবে না। আর ওনারা আপনার এই বিভিন্ন জায়গাতে আমরা দেখি, এখন বলে কি, কেউ বলে 5 তারিখ পর্যন্ত ফাঁসা বিধবার জন্য, কেউ বলে 5 তারিখ পর্যন্ত সাদাবাজি না করার জন্য। এত কাহিনী কে ভাই? এত কাহিনী কিল্লাই করে? জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে, এই দেশের কোনো ক্ষতি হইতো না। জামাত ইসলাম আইলে সাদাবাজি বন্ধ হইব, সাদাবাজকে এই দেশের মানুষের দেখতে চায় না। আমরা মনে করি জামাত ইসলাম ক্ষমতা আসবে, এই দেশটাতে সাদাবাজি, দুর্নীতিবাজ, মিথ্যা বানোয়াট কথা, এগুলা আর বন্ধ হবে, এগুলার থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।